দেশে আমিষের বড় উৎস পোলট্রি খাতে নতুন উদ্যোক্তা ও বিনিয়োগ কমায় হতাশা প্রকাশ করেছেন কাজী ফার্মস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহিদুল হাসান। সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে তিনি একথা বলেছেন। কাজী ফার্মস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, ডিমের দাম বেঁধে দেয়া এবং অস্তিত্বহীন সিন্ডিকেটের কথা বলে গণমাধ্যমে অপপ্রচার চালানোর কারণেই নতুন উদ্যোক্তারা আগ্রহ হারাচ্ছেন আর পুরনোরা হতাশ হয়ে পড়ছেন। তাকে বিশেষ করে ধন্যবাদ এখানে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য, এবং সুযোগটা যখন পেলাম আমাদের পোলট্রি সেক্টরের কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই। যারা পোলট্রিতে তেমন কোনো আগ্রহ নাই তারা হয়তো আমার কথায় ধৈর্যচ্যুতি ঘটবে, তার জন্য আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি 2022-এর অগাস্টের একটা ঘটনা থেকে শুরু করব। এই সময় আমাদের দেশে ডিজেলের দাম 40% 42% বাড়ানো হয় হঠাৎ করে, এবং তার ফলে অল্প কয়েকদিনের জন্য আমাদের দেশে ট্রান্সপোর্টেশনের একটা ডিসরাপশন দেখা যায়। কিছু পেট্রোল পাম্প বন্ধ ছিল, কিছু ট্রাক চলে নাই, যার ফলে সাময়িকভাবে মাছ, মাংস, ডিম, সবজি ইত্যাদির দাম বেড়ে যায়। এই সময় ডিম, মুরগির দামের ব্যাপারটা তদন্ত করার জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে একজন কর্মকর্তাকে পাঠানো হয় আশুলিয়াতে তদন্ত করার জন্য। তো তিনি সেখানে গিয়ে কিছু ডিলারদের সাথে কথা বলেন এবং তার সাথে অনেকগুলি এরকম টিভি চ্যানেলের ক্যামেরা এবং রিপোর্টার ছিলেন। তাদেরকে নিয়ে আশুলিয়াতে কাজী ফার্মসের আমাদের যে বিক্রয় কেন্দ্র আছেন সেখানে যান। সেখানে অনেকক্ষণ যাবৎ অনুসন্ধান চলে, কিন্তু সেখানে আপত্তিকর কিছু পান নাই তারা, এবং যিনি ছিলেন তিনি একজন মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট বটে, কিন্তু কোনো ফাইন কিংবা কিছু না করেও তারা চলে আসেন। এবং পরদিন ভোক্তা অধিকার সংরক্ষণের অফিসে একটি সভা অনুষ্ঠিত হয়, যেখানে আমাদেরকেও ডাকা হয়। সেখানে ডিজি সাহেব ঘোষণা করেন যে পোলট্রিতে একটি সিন্ডিকেট আছে এবং এই সিন্ডিকেট সব দাম নিয়ন্ত্রণ করেন। তো এই ঘোষণাটা শুনে আমরা খুব আশ্চর্য হই, কারণ আমরা তখন অনেক বছর, প্রায় 25 বছর যাবৎ, 25 বছরের বেশি আমরা এই সেক্টরে আছি এবং এই সেক্টরে সব কিছুই আমরা জানতাম, কিন্তু সিন্ডিকেটের কথা কখনো বলাও হয় নাই এবং এরকম কোনো কিছু অস্তিত্ব আমরা কখনো দেখিও নাই, আমরা শুনিও নাই। তো আমরা অত্যন্ত অবাক হই এবং আমরা মনে করি যে উনি একটা ভুল করেছেন। উনি শিগগিরই হয়তো প্রকৃত সত্যটা জানবেন এবং সেই হিসাবে ওনার বক্তব্যটাকে রিভাইজ করা হবে। কিন্তু আসলে আমরা দেখলাম যে তখন বিভিন্ন সংবাদ মাধ্যমকে ব্যবহার করে এই বিষয়টা যে পোলট্রিতে সিন্ডিকেট সব কিছু নিয়ন্ত্রণ করছে, এটা সারা দেশে ব্যাপকভাবে প্রচার করা হয় এবং এমনভাবে প্রচার করা হলো যে সারা দেশের মনে হয় প্রত্যেকটা লোক বিশ্বাস করতে শুরু করলেন যে পোলট্রিতে একটা বিশাল একটা দুষ্ট একটা সিন্ডিকেট আছে এবং তারা সব কিছু নিয়ন্ত্রণ করছে। কিন্তু পোলট্রিতে আসলে কোনো সিন্ডিকেট নাই, এবং এই কথাটা আমি আরেকবার বলতে চাই। যদিও আমি জানি যে এর বিপরীত ধারণাটাই সবার মধ্যে বদ্ধমূল হয়ে আছে, তবুও এই কথাটা আমাকে না বললেই চলে না, না বললেই হয় না যে পোলট্রিতে কোনো সিন্ডিকেট নাই। এটা আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই। যাই হোক, পোলট্রির এরপরের বিষয়টা আমি যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে পোলট্রির প্রাইস কন্ট্রোল। তো এই সিন্ডিকেটের কথা ইত্যাদি আসার পর থেকে প্রাইস কন্ট্রোলের ব্যাপারটাও আসে, এবং 2024-এর মার্চ মাসে কৃষি বিপণন অধিদপ্তর থেকে ডিমের কী দামে বিক্রি হবে সেটা ঘোষণা করা হয়, এবং তারা বলেন যে একটা ডিমের উৎপাদন খরচ হচ্ছে 8 টাকা 81 পয়সা এবং
উৎপাদক পর্যায়ে অর্থাৎ আমরা সেই ডিমটা 9 টাকা 5 পয়সায় বিক্রি করতে পারবো। তো এই সময় আবার প্রাণী সম্পদ অধিদপ্তরেও ডিমের উৎপাদন খরচ ইত্যাদি নিয়ে আলোচনা হচ্ছিল এবং তাদের হিসাবে তখন 10 টাকা 19 পয়সা থেকে 10.5 টাকা এটা ছিল একটা ডিমের উৎপাদন খরচ। তো এই বিষয়গুলি সম্বন্ধে প্রাণী সম্পদ অধিদপ্তরই বেশি জানেন এবং কৃষি বিপণন অধিদপ্তর তাদের কর্মকর্তাদের দোকানে পাঠান, বাজারে পাঠান এবং বাজার থেকে উৎপাদন খরচ এর সংবাদ সংগ্রহ করেন। সেজন্য তাদের সংবাদটা যে ভিত্তিতে তারা দাম নির্ধারণ করেছিলেন সেটা খুব গ্রহণযোগ্য ছিল না। কিন্তু যেটা হলো যে এরপরে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই দামটাই বহাল ছিল যে একটা ডিম 9 টাকা 5 পয়সায় বিক্রি হবে, কিন্তু যেটা উৎপাদন করতে 10 টাকার বেশি খরচ হচ্ছিল। সেপ্টেম্বরের পরে আবার একটা নতুন দাম নির্ধারণ করা হয় এবং মুরগির জন্য দাম নির্ধারণ করা হয়। কিন্তু আমরা যেটা দেখলাম যে এরকম দাম নির্ধারণ করার পর ডিম এবং মুরগিতে উৎপাদকদের উৎসাহ অনেক কমে গেল এবং এই দুই সেক্টরে পূর্বের তুলনায় নতুন ইনভেস্টমেন্ট অনেক কম হয়েছে এবং এখন আলোচনা হচ্ছে যে পোলট্রির যে অন্য দুটো সেক্টর ফিড এবং মুরগির বাচ্চা সেখানেও দাম নির্ধারণ করে দেওয়া হবে। তো আমার মাননীয় উপদেষ্টা সাহেবের কাছে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে দাম নির্ধারণ করে দেওয়ার যে পলিসি, এতে আসলে এই সেক্টরের ভবিষ্যতের জন্য এটা ভালো হবে না। আমার মনে হয় যে দাম নির্ধারণ করার পলিসি থেকে আমরা যদি দূরে সরে যাই, আমরা যদি এটা বাদ দিই এবং আমরা যদি মার্কেটের উপরে ছেড়ে দেই, তাহলে প্রথমত সরবরাহ বাড়বে এবং সরবরাহ বাড়ার পর দামও স্থিতিশীল অবস্থায় আসবে। এই কথাটা হয়তো অনেকের পছন্দ নাও হতে পারে, তো সেজন্য আমি একটু ভারতের দিকে একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। ভারতে কোনো এরকম সরকার নির্ধারিত দাম নাই, কিন্তু ভারতে ডিম মুরগির সরবরাহের কোনো ঘাটতি কোনো সময় হয় না এবং সেখানকার দাম শুধু স্থিতিশীল যে তাই নয়, পৃথিবীর অনেক দেশের তুলনায় অনেক কম। আমাদের দেশে অবশ্য ইনপুটের দাম ভারতের চেয়ে বেশি, তো আমরা সেই ভারতের দামকে ম্যাচ করতে পারবো না, কিন্তু ওই ধরনের সহনীয় দামে আমরা আসতে পারবো যদি এই প্রাইস ফিক্সিং রেজিম থেকে যদি আমরা বার হই। এটা মাননীয় উপদেষ্টা সাহেবের বিবেচনার জন্য আমি রাখলাম। আমি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন এবং পোলট্রি সেক্টরের মধ্যে যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার চলছে, আমার মনে হয় যে এই জিনিসটা পরিষ্কার করা দরকার। কিছুদিন আগে প্রতিযোগিতা কমিশন আমাদের কাজী ফার্মস, প্যারাগনস, সিপি, নারিশ, আলাল ফুড এবং সুগুনা এই 6টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মুরগির বিক্রয় মূল্য ও সরবরাহ যোগ সাজসে নিয়ন্ত্রণ করার বিষয়ে মামলা করেন। এই মামলায় কাজী ফার্মসকে একটা গুরু শাস্তি দেওয়া হয়, 5 কোটি টাকা জরিমানা। চূড়ান্ত আদেশে বলা হয়েছে যে যোগ সাজসের প্রমাণ পাওয়া গেছে, কিন্তু প্রকৃতপক্ষে কোনো প্রমাণ নাই। প্রত্যক্ষ বা পরোক্ষ প্রমাণ ছাড়াই অনুমান করে শাস্তি দেওয়া হয়েছে। বলা হয়েছে, এবং আমি এখানে কোট করছি চূড়ান্ত আদেশ থেকে, এই 6টি কোম্পানির মুরগির দাম প্রায় একই সময়ে একই হারে বৃদ্ধি এবং হ্রাস পায়, এতেই নাকি যোগসাজশ প্রমাণিত হয়।
এতে আসলে যোগসাজশ প্রমাণিত হয় না, কারণ বাংলাদেশে যখন মুরগির দাম বাড়ে তখন সব বিক্রেতাই দাম বাড়ান, আর যখন কমে তখন সব বিক্রেতাই দাম কমান। দেশে এই ছয়টির বিরুদ্ধে মামলা করা হয়েছে, এই 6টি ছাড়া অন্যান্য যে আরও প্রায় শখানেক বড় কোম্পানি আছে, তাদের সবার রেকর্ড যদি দেখা যেত তাহলে একই জিনিসই দেখা যেত, যে তারাও ওই সময়ে একই হারে একই সময়ে দাম বাড়ায় এবং আবার একই সময় দামও কমায়। এবং শুধু তাই না, দেশে প্রায় 1 লক্ষ ক্ষুদ্র খামারি উৎপাদক আছে এবং তাদেরও যদি রেকর্ড দেখা যেত তাহলেও একই চিত্র দেখা যেত, যে যখন দাম বাড়লো তখন সবাই ওই প্যারালালভাবে দাম বাড়ান এবং যখন দাম কমে তখন আবার তারাও দাম কমান। তো এটাই আমাদের বাজারের বৈশিষ্ট্য, যে যখন দাম বাড়ে তখন সবাই বাড়ান এবং যখন দাম কমে তখন সবাই দাম কমান। কিন্তু এর মধ্যে থেকে 6টি প্রতিষ্ঠানকে আলাদা করে এই দাম কমা বাড়ার জন্য তাদেরকে অভিযুক্ত করে শাস্তি দেওয়া, এই বিষয়টি আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হয় নাই। এই প্রমাণের মধ্যে আরও একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে যে একজন ব্যক্তি যার নাম সুমন হলাদার, তার কথা বলা হয়েছে যে তিনি বলেছেন প্রতিযোগিতা কমিশনকে যে কর্পোরেট কোম্পানিগুলি সিন্ডিকেট করে, এবং তার এই কথাকে প্রতিযোগিতা কমিশন অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছেন, অনেক মূল্য দিয়েছেন এবং এই কথার উপরে ভিত্তি করে আমাদের শাস্তিও দেওয়া হয়েছে কোটি কোটি টাকা। সুমন হলদার, যার কথায় এরকম শাস্তি দেওয়া হলো, তিনি একজন ভুয়া সভাপতি, কারণ তার যে প্রতিষ্ঠান বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন, যার কথা আমাদের চূড়ান্ত আদেশে বলা আছে, বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন নামে কোনো অ্যাসোসিয়েশন নাই। তো এটা অনেকদিন আগেও ছিল না, এখনও নাই। কিন্তু এই লোকের কথাতেই আমাদের শাস্তি হয়ে গেল। আমাদের ধারণা যে এই অভিযোগের কোনো প্রকৃত প্রমাণ না থাকায় কমিশন এই ধরনের ভুয়া বক্তব্যকে প্রমাণ হিসেবে গণ্য করতে বাধ্য হয়েছেন। যে 6টা কোম্পানিকে অভিযুক্ত করা হয়েছে এবং শাস্তি দেওয়া হয়েছে, তার মধ্যে থাইল্যান্ডের সিপি গ্রুপ আছে এবং ভারতের সগুনা গ্রুপ। সগুনা ভারতের সবচেয়ে বড় পোলট্রি কোম্পানি এবং সিপি সমস্ত পৃথিবীর একটি শীর্ষস্থানীয় কৃষি ভিত্তিক প্রতিষ্ঠান, কর্পোরেট প্রতিষ্ঠান। এবং সিপি কোম্পানি 21টি দেশে 5 লক্ষ কর্মী নিয়ে কাজ করে। 2023 সালে তাদের রেভিনিউ আয় ছিল মোট $97 বিলিয়ন, প্রায় $100 বিলিয়ন মতো। এবং এই সিপি কোম্পানি সামান্য কয়েকটি টাকা অবৈধভাবে উপার্জন করতে বাংলাদেশে আসেন নাই। তা আমাদের মনে হচ্ছে যে এখানে কিছু ভুল বোঝাবুঝির ব্যাপার আছে, এগুলিকে ঠিক করা দরকার। আমরা মনে করছি যে সৎ বিবেকবান ব্যবসায়ী যারা দেশের ডিম মুরগির চাহিদা পূরণ করছেন, তাদের হয়রানি করা হচ্ছে, বিদেশি বিনিয়োগকারীদের বিমুখ করা হচ্ছে। অনেক উৎসাহী শিক্ষিত তরুণ চাকরির পিছনে না ঘুরে পোলট্রি ব্যবসায় আসতে চাইছেন। দেশের স্বার্থে তাদের সমর্থন দেওয়া প্রয়োজন। এক্ষেত্রে আমাদের মাননীয় উপদেষ্টা গুরুত্বপূর্ণ অবদান রাখবেন, আমি এই আশা করি। জি, অনেক ধন্যবাদ।